রাজনীতিবিদদের ঈদ কেমন হয়? রাজনীতিবিদদের পরিবারটা বড় থাকে। ঈদ মোবারক প্রিয় দর্শক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে যান্ত্রিক জীবন থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে উৎসবের মধ্য দিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি রাজনীতিতে ঈদের বিরতি আসে কি, কিংবা কেমন হয় রাজনীতিবিদদের ঈদ? সারা বছর যারা ব্যস্ত থাকে ক্ষমতার হিসেব নিকেশ আর অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে ঈদের দিনে সে সমীকরণ কতটা বদলায়। রাজনীতিবিদদের ঈদের গল্পগুলোই আজ তুলে ধরবো। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর ঈদের স্পেশাল আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজ আমার সঙ্গে এমন একজন রাজনীতিবিদ রয়েছেন যার সঙ্গে ইচ্ছে করলে আপনি অনেক অনেক বিশেষণ যুক্ত করে দিতে পারেন, কিন্তু তিনি নিজেই নিজের উপমা। সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। যেমনটি বলছিলাম যে রাজনীতিবিদদের ঈদ কেমন হয়? সাধারণ মানুষের মতো তারাও কি ঈদ উদযাপন করে বা সুযোগ হয় কি? নিশ্চিতভাবেই করে, একদম নিশ্চিতভাবেই করে। তবে সাধারণ মানুষের সাথে একটা পার্থক্য হয়তো রাজনীতিবিদদের হয়, রাজনীতিবিদদের পরিবারটা বড় থাকে। ধরুন আমার পরিবারে আমার মা ছাড়াও এখন যুক্ত হয়েছেন আমার 5 লক্ষ ভোটার, তাদের পরিবার, যারা আমার জন্য কাজ করেছেন, যারা পরিশ্রম করেছেন এবং আজকে আমাকে নির্বাচিত করবার পেছনে যাদের প্রত্যেকের অবদান আছে তারাও তো আমার পরিবারের সদস্য। সো এই ঈদটা ডিফারেন্ট। এই ঈদে আমার পরিবারটা বড় হয়েছে, তো এটা অন্যরকম একটা আনন্দ। এবং বলছিলেন যে 5 লক্ষ ভোটারও আপনার পরিবার, তাহলে দায়িত্বের জায়গাটাও নিশ্চয় অনেকটা বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। সাধারণত আমি প্রতি রমজানে চেষ্টা করি বাসায় থাকার, কারণ রোজা রেখে মায়ের সঙ্গে থাকাটা, ইফতারটা একসাথে করা, রাতে তারাবিটা একসাথে মানে বাসায় পড়া। সো এই রোজার রুটিনটা কিন্তু অন্য মাসের চেয়ে আলাদা হয়। বাট এবার দেখা গেছে যে রমজানের একটা বড় অংশই আমি এলাকায় ছিলাম। আমার 3টা উপজেলা, 2টো উপজেলার আর একটা আংশিক। সো 3 দিন 3টা উপজেলায় ইফতার করা, তারপরে সেখানে আমার প্রশাসনের সঙ্গে, তাদের সঙ্গেও কিছু মিটিং ছিল। সো সবকিছু করতে করতে দেখা গেছে যে ঈদের আগে একটা বেশ বড় লম্বা সময় আমি এলাকাতে কাটিয়েছি, আবার ঈদের পরপরই আমি চলে যাচ্ছি। এবং আপনি আসলে শুরুতেই অভিনন্দনের যদি বলি যে পাবার যোগ্য, যেহেতু ত্রয়োদশ নির্বাচনে আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং আমরা রুমিন ফারহানা মানে আমরা কিন্তু চিন্তা করি সেই 18-র আমরা জাতীয় সংসদে যেমন রুমিন ফারহানাকে দেখেছি, আমরা যে বলিষ্ঠ কণ্ঠস্বর শুনেছি, আমরা সরকারের সামনে দাঁড়িয়ে কিভাবে আসলে সরকারের কট্টর সমালোচক হতে হয় সেটি মনে হয় অনেকে আপনার কাছ থেকে শিখেছে। কিন্তু 26-এ রুমিন ফারহানাকে আমরা আবার দেখেছি একটা লড়াকু ভার্সন। যদি দুটি রুমিন ফারহানার পার্থক্য আমি আপনার নিজেকে করতে বলি, কিভাবে করবেন? দুটো পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, আবার অনেক মিলও আছে। আপনি দুটো রুমিনের মধ্যেই প্রতিবাদ দেখবেন, আপনি দুটো রুমিনের মধ্যেই লড়াই দেখবেন, আপনি দুটো রুমিনের মধ্যেই কিছুটা একলা চলার নীতি দেখবেন। এটার মিলের জায়গাগুলো বললাম। আর পার্থক্য হচ্ছে তখন আমি একটা বড় দলের অংশ ছিলাম, সেই দলকে রিপ্রেজেন্ট করেছি আমি পার্লামেন্টে, এবং সেই দলের একজন সংরক্ষিত নারী সদস্য হিসেবে আমি পার্লামেন্টে গেছি। সো আমার একটা বিরাট রেসপন্সিবিলিটি ছিল দলকে সার্ভিস দেয়া, দলের পক্ষে কথা বলা এবং দলের যা বয়ান সেটা নিজের মতো করে তুলে ধরা। সেটা একরকম রেসপন্সিবিলিটি। আর এখন আমার দায়বদ্ধতা আমার 5 লক্ষ ভোটারের কাছে। এবং আপনি দেখুন 5 লক্ষের মধ্যে সবাই আমাকে ভোট দিয়েছে তা নয়, সবাই ভোট কেন্দ্রে গেছে সেটাও নয়। হ্যাঁ, সো যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, আমি তাদের সকলের পাশে আছি। সো এটা আরেকটা ভিন্ন ডাইমেনশন।